আমি অলৌকিককে বিশ্বাস করি না, কিন্তু এটাকে অলৌকিক ছাড়া আর কি বলা যায় জানি না। মাঝরাত্রিরে তাকের উপর থেকে একটা অদ্ভুত শব্দ শুনতে পাই, যেখানে জানোয়ারটা থাকে। একটা ফুটোর মধ্যে দিয়ে হাওয়া বইলে যেরকম শীষের মতো শব্দ হয়, তার সঙ্গে যেন একটা কান্নার ভাব মেশানো। সানডে সাসপেন্স ক্লাসিক্সে আজ সত্যজিৎ রায়ের লেখা দুটি ছোট গল্প, কুটুম কাটাম ও অনুকূল। কুটুম কাটাম গল্পটি প্রথমবার রেডিও মির্চিতে প্রকাশিত হয় 18 অক্টোবর 2009 সালে। শুরু হচ্ছে কুটুম কাটাম, গল্প পাঠে মীর। কোথায় পেলি এটা? আমাদের বাড়ির কাছেই ছিল, বলল দিলীপ। একটা জমি পড়ে আছে কাঠা তিনেক, তাতে কয়েকটা গাছ আর ঝোপঝাড়। একটা গাছের নিচে এটা পড়েছিল। অলোকের বাড়িতে সেদিন দেখেছিলাম একটা গাছের গুঁড়িকে কেটে তার উপর গোল কাঁচ বসিয়ে টেবিল হিসেবে ব্যবহার করছে। দেখে আমারও শখ হয়েছিল। গুঁড়ির বদলে এইটে পেলাম। ব্যাপারটা আর কিছুই না, একটা গাছের ডালের অংশ। সেটাকে একভাবে ধরলে একটা চতুষ্পদ জানোয়ারের মতো দেখতে লাগে। জিনিসটাকে চার পায়ে দাঁড় করানো যায়, যদিও একটা পা একটু বেঁটে বলে কাত হয়ে থাকে। পিঠটা ধনুকের মতো বাঁকা, একটা লম্বা গলাও আছে, আর তার শেষের অমসৃণ অংশটাকে একটা মুখ বলে কল্পনা করে নেওয়া যায়। এছাড়া আছে একটা 1 ইঞ্চি লম্বা মোটা লেজ। সব মিলিয়ে জিনিসটাকে বেশ দেখবার মতো। দিলীপের যে চোখে পড়েছে সেটাই আশ্চর্য। অবশ্যই আশ্চর্যই বা বলি কি করে। দিলীপ চিরকালই একটু আর্টিস্টিক মেজাজের। স্কুলে থাকতে বইয়ের পাতার ভিতর ফুলের পাপড়ি আর ফান গুঁজে রাখত। ওর সারা বাড়িতে ছোটখাটো শিল্পদ্রব্য ছড়ানো রয়েছে, যাতে সুরুচির পরিচয় মেলে। ডোকরা কামারদের কাজ দেখতে একবার বোলপুর থেকে ঘুষ করা চলে গিয়েছিল। সেখান থেকে আমাদের সকলের জন্যই একটা করে ডোকরার কাজের নমুনা নিয়ে এসেছিল। পেঁচা, মাছ, গণেশ, পাত্র, যেগুলো ভারী চমৎকার। আমি বললাম, এই ধরনের জিনিস কিন্তু তুই প্রথম সংগ্রহ করছিস না। গাছের ডালের পুতুল তোর আগে আরেকজন জমিয়ে গেছেন, অবনীন্দ্রনাথ তো জানি। তিনি এগুলোকে বলতেন কুটুম কাটাম। এটাকে কি বলা যায় বলতো? কি জানোয়ার এটা? শেয়াল না শুয়োর না কুকুর? নাম একটা ভেবে বার করা যাবে। আপাতত কোথায় রাখছিস জিনিসটাকে? আমার শোবার ঘরের তাকে। কালই তো সবে পেয়েছি, তুই এসে গেলি বলে তোকে দেখালাম। আমি আছি একটা বিজ্ঞাপনের অফিসে, আর দিলীপ কাজ করে একটা ব্যাংকে। দিলীপ বিয়ে করেনি এখনো। আমার একটা সংসার আছে, একটি 5 বছরের ছেলে আছে, তাকে সবে স্কুলে ভর্তি করেছি। দিলীপের বাড়িতে মাঝে মাঝে সন্ধেবেলা আড্ডা হয়। আমাদের আরো 2 বন্ধু শীতাংশু আর রনেন আসে, ব্রিজ খেলা হয়। দিলীপ গাছের ডালটা পাওয়ার কয়েকদিনের মধ্যেই আড্ডায় সকলকে দেখালো। রনেন প্রচন্ড বেরসিক, তার চোখে জানোয়ার ধরা পড়ল না। বলল, মিথ্যে আবর্জনা এনে বাড়ি বোঝাই করছিস কেন? এতে কত রকম জার্মস থাকতে পারে জানিস? তাছাড়া পিঁপড়ে ঘুরে বেড়াচ্ছে জিনিসটার গায়ে। সেদিন আড্ডা চলল 9:30 পর্যন্ত। তারপর দিলীপ আমার দিকে ইশারা করে আমাকে কিছুক্ষণ থাকতে বলে অন্যদের দরজার মুখে পৌঁছে দিল। তারপর দরজা বন্ধ করে আমার কাছে আসতে আমি বললাম, কি ব্যাপার? আজ তোকে যেন একটু অন্যমনস্ক মনে হচ্ছে। দিলীপ উত্তর দেবার আগে একটু দম নিয়ে নিল। তুই তো শুনলে হেসে উড়িয়ে দিবি, কিন্তু আমি না বলে পারছি না। কি ব্যাপার? এই গাছের ডালটা। আমি অলৌকিককে বিশ্বাস করি না, কিন্তু এটাকে অলৌকিক ছাড়া আর কি বলা যায় জানি না। ব্যাপারটা খুলে বলবি? মাঝরাত্রিরে তাকের উপর থেকে একটা অদ্ভুত শব্দ শুনতে পাই, যেখানে জানোয়ারটা থাকে। কিসের শব্দ? একটা ফুটোর মধ্যে দিয়ে হাওয়া বইলে যেরকম শীষের মতো শব্দ হয়, কতকটা সেই রকম, কিন্তু তার সঙ্গে যেন একটা কান্নার ভাব মেশানো।
তুই তখন কি করিস? আওয়াজটা বেশিক্ষণ চলে না, কিন্তু আরেকটা ব্যাপার আছে। ওটাকে আমি দাঁড় করিয়ে রাখি, কিন্তু আজ সকালে উঠে দেখি কাত হয়ে পড়ে আছে। সে তো হাওয়ায় পড়ে যেতে পারে, তা পারে, কিন্তু কান্নার ব্যাপারটা আমি আমার সাহসের বড়াই করতাম, কিন্তু এখন আর করি না। অবশ্যই ওটাকে ফেলে দিয়ে আসতে পারি, কিন্তু জিনিসটাকে আমার সত্যিই ভালো লেগে গেছে। আরো দুদিন দেখ, তারপর আমাকে বলিস। আমার মনে হয় তুই ভুল শুনেছিস কিংবা স্বপ্ন দেখেছিস। দিলীপের ব্যাপারটা আমার কাছে পাগলের প্রলাপের মতো মনে হলো। ছেলেটা একটু বেশি কল্পনাপ্রবণ, এটা চিরকালই লক্ষ্য করে এসেছি। যাই হোক, তাকে রাজি করানো গেল যে সে আরও কিছুদিন দেখবে। কিন্তু দুদিন পরেই আপিসে দিলীপের টেলিফোন পেলাম। কে, প্রমোদ? হ্যাঁ, কি ব্যাপার? একবার চলে আয়, কথা আছে। কি আর করি, বিকেলবেলা আপিসের পর দিলীপের বাড়ি গিয়ে হাজির হলাম। দিলীপ বলল, বৌদিকে একটা ফোন করে দে। কেন, কি ব্যাপার? বলবি আজ রাত্রে আমার বাড়িতে থাকছিস। কেন থাকছিস সেটা পরে বুঝিয়ে বললেই হবে। দিলীপ কথাগুলো বলল অত্যন্ত সিরিয়াসভাবে, তাই তার অনুরোধ ঠেলতে পারলাম না। দিলীপকে জিজ্ঞেস করেও কারণটা জানা গেল না, তবে আন্দাজে বুঝলাম ওই জানোয়ারটা নিয়েই সমস্যা। নিউ আলিপুরে ২০ শতাব্দীতে এমন ঘটনা ঘটছে ভাবতে অদ্ভুত লাগে, কিন্তু অলৌকিকের যে স্থান, কাল, পাত্র বিচার নেই, সেটা আমি অনেক জায়গায় পড়েছি। খাওয়া দাওয়া সেরে শোবার ঘরে এসে দিলীপ বলল, মুশকিল হচ্ছে কি, জানোয়ারটাকে যত দেখছি তত বেশি ভালো লাগছে। শুধু ওই গোলমালটা যদি না থাকতো। আমরা কি জেগে থাকবো না ঘুমোবো? আমি প্রশ্ন করলাম। তোর যদি অসুবিধে না হয় তাহলে জেগেই থাকি। আমার ধারণা বেশিক্ষণ জাগতে হবে না। আমি গত কদিন রাত্রে প্রায় ঘুমোইনি বললেই চলে। আমি আর দিলীপকে ঘাঁটালাম না। যা দেখবার তা তো দেখতেই পাবো স্বচক্ষে। আমরা দুজনে খাটে বসলাম। দিলীপ ঘরের বাতিটা নিভিয়ে দিল। বাইরে চাঁদের আলো রয়েছে, ত্রয়োদশীর চাঁদ, পরশু লক্ষ্মী পুজো। সেই চাঁদের আলো জানালা দিয়ে এসে ঘরে ঢুকেছে, আর মেঝে থেকে প্রতিফলিত হয়ে সেই আলোয় দিব্যি দেখতে পাচ্ছি তাকের উপরে রাখা জানোয়ারটাকে। সিগারেট খাওয়া চলতে পারে? আমি জিজ্ঞেস করলাম দিলীপকে। হ্যাঁ, স্বচ্ছন্দে। দিলীপ নিজে পান, সিগারেট, চা কিচ্ছু খায় না। 11টা নাগাদ প্রথম সিগারেটটা খেয়ে 12:30টায় দ্বিতীয়টা ধরাতে যাব এমন সময় হাওয়ার শব্দটা পেলাম। আমি আর দ্বিতীয় সিগারেটটা ধরালাম না। শব্দটা যে তাকের দিক থেকেই আসছে তাতে কোনো সন্দেহ নেই। এবার আরেকটা জিনিস লক্ষ্য করলাম। জানোয়ারটা যেন নড়াচড়া করছে, বারবার সামনের দিকে নিচু হয়ে পিছনের পা দুটো তাকের উপর আছড়ে ফেলছে। তার ফলে একটা খট খট শব্দ হচ্ছে। দিলীপের কথা আর অবিশ্বাস করার উপায় নেই। আমি স্বচক্ষে দেখছি ঘটনাটা। বেশ বুঝতে পারছি দিলীপ আমার পাশে কাঠ হয়ে বসে আছে। তার বাঁ হাত দিয়ে আমার শার্টের আস্তিনটা খামচে ধরে। দিলীপ এতটা ভয় পেয়েছে বলেই হয়তো আমার ভয়টা অপেক্ষাকৃত কম, কিন্তু নিজের মধ্যে ঢিপঢিপানি আমি নিজের কানেই শুনতে পাচ্ছি। কিন্তু এর পরেই যেটা হলো সেটার জন্য আমরা মোটেই প্রস্তুত ছিলাম না।
এবং সেটা চরম ভয়াবহ। হঠাৎ তাকের উপর থেকে জানোয়ারটা এক লাফে সোজা একেবারে দিলীপের বুকের উপর এসে পড়ল। দিলীপ চিৎকার করে উঠেছে, আর আমি গাছের ডালটাকে খামচে ধরে দিলীপের বুক থেকে ছাড়িয়ে এনেছি। কিন্তু বেশ বুঝতে পারছি সেটা আমার মুঠোর মধ্যে ছটফট করছে। আমি তবু মনে যতটা সাহস আনা যায় এনে সেটাকে মুঠোর মধ্যেই ধরে রাখলাম। এখন বুঝলাম সেটা নিস্তেজ হয়ে পড়েছে। এবার জানোয়ারটাকে নিয়ে গিয়ে আবার তাকের উপর রেখে দিলাম। বাকি রাত আর কোনো গন্ডগোল নেই। না হলেও দুজনের কারুরই ঘুম এলো না। সকাল হতেই দিলীপ বলল, ওটা যেখানে ছিল সেখানেই ফেলে আসি। আমি বললাম, আমার মাথায় কিন্তু অন্যরকম একটা চিন্তা এসেছে। সেটা কি? ফেলে আসবার কথাটা আমার মনে হয়নি, তবে তুই যেখানে ডালটা পেয়েছিলি সেখানে একবার যাওয়া দরকার, এক্ষুনি। দিলীপ এখনো ঠিক প্রকৃতিস্থ হয়নি। এর মধ্যে তাকে দু একবার শিউরে উঠতে দেখেছি। সে বলল, সেখানেই তো যাব, গিয়ে জিনিসটাকে ফেলে আসবো। ফেলবো কিনা সেটা পরে স্থির করা যাবে, আগে একবার জায়গাটায় চল। ওই গাছের ডালটাকে নিয়ে? সেটার এখনো দরকার নেই। আমরা দুজনে বেরিয়ে পড়লাম। বাড়ি থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথ। 3 দিক বাড়িতে ঘেরা একটা পোড়ো জমি, তাতে একটা তাল, একটা কাঁঠাল, আর একটা অজানা গাছ, আর কিছু ঝোপঝাড়। এটা যে এখনো কেন পড়ে আছে তা জানি না। দিলীপ আমাকে নিয়ে গেল কাঁঠাল গাছটার নিচে। একটা বিশেষ ঝোপের দিকে আঙুল দেখিয়ে বলল, ওর পাশেই পেয়েছিলাম ডালটা। আমি তার আশেপাশে খুঁজতে লাগলাম। বেশি খুঁজতে হলো না। 3 মিনিটের মধ্যেই আমি হাতে করে তুলে ধরলাম একটা গাছের ডাল, যেটা বলা চলে দিলীপের বাড়িতে যেটা আছে সেটার প্রায় যমজ। তফাৎ কেবল যে এটার লেজ নেই। দিলীপ প্রশ্ন করল, কি করবি এটা নিয়ে? বললাম, আমি করব না, তুই করবি। তুই এটাকে অন্যটার পাশে রাখবি। আজও রাত্রে আমি তোর বাড়িতে থাকব, দেখি কি হয়। 2 জানোয়ার সারা রাত ধরে দিলীপের ঘরের তাকে পাশাপাশি দাঁড়িয়ে রইল। কোনো গোলমাল নেই। আমি বললাম, বোঝাই যাচ্ছে দ্বিতীয়টা ওর দোস্ত। তুই দুটোর মধ্যে বিচ্ছেদ ঘটিয়েছিলি বলেই যত গন্ডগোল। কিন্তু এমনও হয় 20 শতাব্দীতে? আমি শেক্সপিয়ার আউড়ে দিলাম। স্বর্গে মর্তে এমন অনেক কিছুই ঘটে হোরেশিও, যা তোমাদের দার্শনিকেরা স্বপ্নেও ভাবতে পারে না। এগুলোর নাম কুটুম আর কাটাম। শুনছিলেন কুটুম কাটাম, গল্প পাঠে মীর। পরের গল্প অনুকূল। আচ্ছা, এর একটা নাম আছে তো? আগে হ্যাঁ, আছে বই কি। ও তো কি বলে ডাকবো? অনুকূল। চৌরঙ্গিতে রোবট সাপ্লাই এজেন্সির দোকানটা খুলেছে মাস 6 হলো। নিকুঞ্জবাবুর অনেক দিনের শখ একটা যান্ত্রিক চাকর রাখবেন। ইদানিং ব্যবসায় বেশ ভালো আয় হয়েছে, তাই শখটা মিটিয়ে নেবার জন্য এসেছেন। নিকুঞ্জবাবু রোবটটার দিকে চাইলেন। এটা হচ্ছে যাকে বলে অ্যান্ড্রয়েড, অর্থাৎ যদিও যান্ত্রিক, তাও চেহারার সঙ্গে মানুষের চেহারার কোনো তফাৎ নেই।
দিব্যি সুশ্রী দেখতে, বয়স মনে হয় 22-23-এর বেশি নয়। কি ধরনের কাজ করবে এই রোবট? জিজ্ঞেস করলেন নিকুঞ্জবাবু। ডেস্কের উল্টো দিকের ভদ্রলোক একটা সিগারেট ধরিয়ে বললেন, দেখুন, সাধারণ চাকর যা পারে ও তার সবই পারবে, কেবল রান্নাটা জানে না। তাছাড়া ঘর ঝাড়পোঁছ করা, বিছানা পাতা, কাপড় কাচা, চা দেওয়া, দরজা জানলা খোলা বা বন্ধ করা, এ সবই পারবে। তবে হ্যাঁ, ও যা কাজ করবে সবই বাড়িতে। ওকে দিয়ে বাজার করানো চলবে না বা পান সিগারেট আনাতে পারবেন না। আর মানে ওকে কিন্তু তুমি বলে সম্বোধন করবেন। তুইটা ও ঠিক পছন্দ করে না। ও বাবা, তো এমনি মেজাজ টেজাজ ভালো তো? হ্যাঁ, সে খুব ভালো। সেই দিক দিয়ে ট্রাবল আসবে যদি আপনি কোনো কারণে ওর গায়ে হাত তোলেন। আমাদের রোবটরা ওটা একেবারে বরদাস্ত করতে পারে না। না, সেটা আর এমনিতে কোনো সম্ভাবনা নেই, কিন্তু আচ্ছা ধরুন যদি কেউ ওকে একটা চড় মারল, তাহলে কি হবে? তাহলে ও তার প্রতিশোধ নেবে। প্রতিশোধ? সে আবার কিভাবে? ওর ডান হাতের তর্জনীর সাহায্যে ও হাই ভোল্টেজ ইলেকট্রিক শক দিতে পারে। সে কি? তাতে তো মৃত্যুও হতে পারে। তা পারে বই কি। আর আইন এ ব্যাপারে কিছু করতে পারে না, কারণ রক্ত মাংসের মানুষকে যে শাস্তি দেওয়া চলে, যান্ত্রিক মানুষকে তা চলে না। তবে এটা বলতে পারি যে এখনো পর্যন্ত এরকম কোনো কেস হয়নি। ও আচ্ছা, রাত্রিরে কি করে? ঘুমোয়? না, রোবটরা ঘুমোয় না। চাপ বাবা, তাহলে এতটা সময় কি করে? চুপ করে বসে থাকে। রোবটের ধৈর্যের অভাব নেই। আচ্ছা, ওর কি মন বলে কোনো বস্তু আছে? দেখুন, ওরা এমন অনেক কিছু বুঝতে পারে যা সাধারণ মানুষ পারে না। এই গুণটা যে সব রোবটের সমান পরিমাণে থাকে তা নয়, এটা খানিকটা লাকের ব্যাপার। এই গুণটা সময় প্রকাশ পায়। নিকুঞ্জবাবু রোবটটার দিকে ফিরে বললেন, অনুকূল, আমার বাড়িতে কাজ করতে তোমার আপত্তি নেই তো? কেন থাকবে? 16 আনা মানুষের মতো গলায় কথা বলল অনুকূল। তার পরনে একটা নীল ডোরা কাটা শার্ট আর কালো হাফ প্যান্ট, বাঁ পাশে টেরি আর পাট করে আঁচড়ানো চুল। গায়ের রং বেশ ফর্সা, দাঁতগুলো ঝকঝকে, আর ঠোঁটের কোণে সব সময় যেন একটা হালকা হাসি লেগেই আছে। চেহারা দেখে মনে বেশ ভরসা আসে। বেশ, তাহলে চলো। নিকুঞ্জবাবুর মারুতি ভ্যান দোকানের বাইরেই অপেক্ষা করছিল। অনুকূলের জন্য চেকটা দিয়ে রসিদ নিয়ে তিনি বেরিয়ে পড়লেন। তিনি লক্ষ্য করলেন যে ভৃত্যের হাঁটা চলা দেখেও সে যে যান্ত্রিক মানুষ সেটা বোঝার উপায় নেই। নিকুঞ্জবাবু বাড়ি করেছেন সল্ট লেকে। বিয়ে করেননি, তবে বন্ধু বান্ধব কয়েকজন আছে। তারা সন্ধেবেলা আসে তাস খেলতে। তাদের আগে থেকেই বলা ছিল যে বাড়িতে একটি যান্ত্রিক চাকর আসছে। কেনার আগে অবশ্যই নিকুঞ্জবাবু খোঁজ নিয়েছিলেন। এই কমাসে কলকাতার বেশ কিছু ওপরের মহলের বাড়িতে রোবট ভৃত্য বহাল হয়েছে। মনসুখানি, গিরিজা বোস, পঙ্কজ দত্ত রায়, মিস্টার ছাবড়িয়া সকলেই বললেন তারা খুব স্যাটিসফাইড এবং তাদের চাকর কোনো ট্রাবল দিচ্ছে না। अरे निकुंज बाबू, मुख खुलते ना खुलते फरमाश पालन करे আমার জীবনলাল। হ্যাঁ, আমার তো মনে হয় ও শুধু যন্ত্র নয়, ওর মাথার মধ্যে মগজ আছে, আর বুকের মধ্যে কলিজা আছে। বললেন মনসুখানি। 7 দিনের মধ্যে নিকুঞ্জবাবুরও সেই একই ধারণা হল। আশ্চর্য পরিপাটি কাজ করে অনুকূল। শুধু তাই নয়, কাজের পারম্পর্যটাও সে বোঝে। বাবু স্নানের জল চাইলে সেটা দেবার সঙ্গে সঙ্গে সাবান তোয়ালে যথাস্থানে রেখে, বাবু কি কাপড় পরবেন, কি জুতো পরবেন স্নান করে এসে, সেটাও পরিপাটি করে ঠিক জায়গায় সাজিয়ে রেখে দেয়। আর সব ব্যাপারেই সে এত ভদ্র যে তাকে তুমি ছেড়ে তুই বলার কোনো প্রশ্নই ওঠে না।
নিকুঞ্জবাবুর বন্ধুদের অনুকূলকে মেনে নিতে একটু টাইম লেগেছিল। বিশেষত বিনয় পাকড়াশি নিজের বাড়ির চাকরদের তুই বলে এমন অভ্যস্ত যে অনুকূলকে একদিন তুই বলে ফেলেছিলেন। তাতে অনুকূল গম্ভীরভাবে বলল, আমাকে তুই বললে কিন্তু তোকেও আমি তুই বলবো। এরপর বিনয়বাবু আর কোনোদিন এই ভুলটি করেননি। নিকুঞ্জবাবুর সঙ্গে অনুকূলের একটা বেশ সুন্দর সম্পর্ক গড়ে উঠল। অনুকূল বেশিরভাগ কাজই হুকুম দেবার আগেই করে ফেলে। এটা অবশ্যই নিকুঞ্জবাবুর বেশ আশ্চর্য বলে মনে হয়, কিন্তু রোবট সাপ্লাই এজেন্সির মিস্টার ভৌমিক বলেছিলেন যে তাদের কোনো কোনো রোবটের মস্তিষ্ক বলে একটা পদার্থ আছে, চিন্তা শক্তি আছে। অনুকূল নিশ্চয়ই সেই শ্রেণীর রোবটের মধ্যে পড়ে গেছে। ঘুমানোর ব্যাপারটা সম্বন্ধে নিকুঞ্জবাবু ভৌমিকের কথা পুরোপুরি বিশ্বাস করতে পারেননি। যে এতটাই মানুষের মতো সে সারা রাত জেগে বসে থাকবে, এও কি সম্ভব? ব্যাপারটা যাচাই করতে তিনি একদিন মাঝরাত্রিরে চুপি সারে অনুকূলের ঘরে উঁকি দিতেই অনুকূল বলে উঠল, বাবু, আপনার কি কোনো দরকার আছে? নিকুঞ্জবাবু অপ্রস্তুত হয়ে না বলে নিজের ঘরে ফিরে গেলেন। অনুকূলের সঙ্গে কাজের কথা ছাড়াও অন্য কথা বলে দেখেছেন নিকুঞ্জবাবু। তিনি দেখে আশ্চর্য হয়েছেন অনুকূলের জ্ঞানের পরিধিটা কত বিস্তীর্ণ। খেলাধুলা, বায়োস্কোপ, থিয়েটার, নাটক, নভেল সব কিছু নিয়েই কথা বলতে পারে অনুকূল। আর সত্যি বলতে কি, অনুকূল এসব বিষয়ে যত জানে, নিকুঞ্জবাবু তার অর্ধেকও জানেন না। বাহাদুরি বলতে হবে এই রোবট প্রস্তুতকারকদের। কত কি জ্ঞান পূর্তে হয়েছে এই যন্ত্রের মধ্যে। কিন্তু সুসময়েরও শেষ আছে। অনুকূল আসার 1 বছরের মধ্যে নিকুঞ্জবাবু তার ব্যবসায় কতগুলো বেচাল চেলে তার আর্থিক অবস্থায় বেশ কিছুটা অবনতি করে ফেললেন। অনুকূলের জন্য মাসে তার ভাড়া লাগে 2000 টাকা। সে টাকা এখনো তিনি নিয়মিত দিয়ে আসছেন, কিন্তু কতদিন পারবেন সেটাই হলো প্রশ্ন। এবার একটু বেশি হিসেব করে চলতে হবে নিকুঞ্জবাবুকে। রোবট এজেন্সির নিয়ম হচ্ছে যে 1 মাসের ভাড়া বাকি পড়লেই তারা রোবটকে ফেরত নিয়ে যাবে। কিন্তু হিসেবে গন্ডগোল করে দিল একটা ব্যাপার। ঠিক এই সময়ে নিকুঞ্জবাবুর সেজো কাকা এসে উপস্থিত হলেন। বললেন, চন্দননগরে একা একা আর ভালো লাগছে না, বুঝেছিস? ও তাই ভাবলুম তোর সঙ্গে কটা দিন কাটিয়ে যাই। নিকুঞ্জবাবুর এই সেজো কাকা নাম নিবারণ বাড়ুচ্ছে। মাঝে মাঝে ভাইপোর কাছে এসে কটা দিন থেকে যান। নিকুঞ্জবাবুর বাবা অনেকদিন আগেই মারা গেছেন। 3 কাকার মধ্যে একমাত্র ইনি অবশিষ্ট। খিটখিটে মেজাজের মানুষ। শোনা যায় ওকালতি করে অনেক পয়সা করেছেন, তবে বাইরের হালচালে তা বোঝার কোনো উপায় নেই। আসলে ভদ্রলোক বেজায় কিপটে। কাকা এসেই যখন পড়েছেন তখন থাকবেন বই কি, কিন্তু একটা ব্যাপারে গোড়াতেই আপনাকে কিন্তু একটু জানিয়ে দেওয়া দরকার। আমার একটি যান্ত্রিক চাকর হয়েছে। আজকাল কলকাতায় কয়েকটা রোবট কোম্পানি হয়েছে, জানেন তো? তা তো জানি, কাগজে বিজ্ঞাপন দেখেছি বটে, কিন্তু চাকরের জাতটা কি শুনি। আমার আবার ওদিকে একটু কড়াকড়ি, জানোই তো। এ কি রান্না টান্নাও করে নাকি? হ্যাঁ, না 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 না, রান্নার জন্য আমার সেই পুরনো বৈকুণ্ঠই আছে, কাজে আপনার কোনো ভাবনা নেই। আর এই চাকরের নাম হচ্ছে অনুকূল। আর হ্যাঁ, একে তুমি বলে সম্বোধন করতে হবে, তুইটাও পছন্দ করে না। পছন্দ করে না? না, ওর পছন্দ অপছন্দ মেনে চলতে হবে বুঝি আমাকে? শুধু আপনাকেই নয়, সকলকেই। তবে ওর কাজে কোনো ত্রুটি পাবেন না। তা তুই এই ফ্যাসাদের মধ্যে আবার যেতে গেলি কেন? হ্যাঁ, বললাম তো ওর কাজ খুব ভালো। তাহলে একবার ডাক তোর চাকরকে, আলাপটা অন্তত সেরে রাখি। অনুকূল! নিকুঞ্জবাবু ডাক দিতেই অনুকূল এসে দাঁড়ালো। হ্যাঁ, এসো অনুকূল। ইনি আমার সেজো কাকা, আমার বাড়িতেই থাকবেন এখন কিছুদিন। জি আগে। ও বাবা, এ তো দেখি পরিষ্কার বাংলা বলে। হ্যাঁ, তা বাপু, দাও তো দেখি আমার জন্য একটু গরম জল করে, চান করব। বাদলা করে হঠাৎ কেমন জানি একটু ঠান্ডা পড়েছে। তবে আমার আবার দুবেলা স্নান না করলে চলে না, বুঝছিস?
সারা বছর। যে আগে। অনুকূল ঘর থেকে চলে গেল আজ্ঞা পালন করতে। নিবারণবাবু এলেন বটে, কিন্তু নিকুঞ্জবাবুর অবস্থার কোনো উন্নতি হল না। মাঝখান থেকে সন্ধ্যের আড্ডাটি ভেঙে গেল। একে তো খুড়োর সামনে জুয়া খেলা চলে না, তার উপর নিকুঞ্জবাবুর সে সংস্থানও নেই। এদিকে কাকা কতদিন থাকবেন তা জানা নেই। তিনি মর্জি মাফিক আসেন, মর্জি মাফিক চলে যান। এবার তাঁর হাবভাব দেখে মনে হচ্ছে তিনি সহজে এখান থেকে নড়ছেন না। তার একটা কারণ এই যে অনুকূল সম্বন্ধে তার একটা অদ্ভুত মনোভাব গড়ে উঠেছে। তিনি এই যান্ত্রিক ভৃত্যটি সম্পর্কে একই সঙ্গে আকর্ষণ ও বিকর্ষণ অনুভব করছেন। চাকর যে ভালো কাজ করে সেটা তিনি কোনো মতেই অস্বীকার করতে পারেন না, কিন্তু চাকরের প্রতি ব্যবহারের এত সতর্কতা অবলম্বন করাটাও তিনি মোটেই বরদাস্ত করতে পারছেন না। একদিন ভাইপোকে বলেই ফেললেন, এই নিকুঞ্জ, তোর এই চাকরকে নিয়ে কিন্তু মাঝে মাঝে আমার খুব মুশকিল হচ্ছে। কেন, কি হলো? সেদিন সকালে গীতার একটা শ্লোক আওড়াচ্ছিলাম, ও ব্যাটা আমার ভুল ধরে দিলে। আর ভুল যদি হয়েই থাকে সেটা সংশোধন করা কি চাকরের কাজ? ব্যাপারটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে নাকি? ইচ্ছে করছিল ওর গালে একটা থাপ্পড় মেরে দিই, কিন্তু অনেক কষ্টে নিজেকে সামলে নিলাম। না 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 না, ওই থাপ্পড়টা মারবেন না কাকা, ওতে ফল খুব গুরুতর হতে পারে। ওর ওপর হাত তোলা কিন্তু একেবারে বারণ। আপনি তার চেয়ে বরং ও কাছাকাছি থাকলে গীতাটিটা আওড়াবেন না। সবচেয়ে ভালো হয় একেবারে চুপ করে থাকলে। নিবারণবাবু গজগজ করতে লাগলেন। এদিকে নিকুঞ্জবাবুর অবস্থার কোনো উন্নতি হয়নি। অনুকূলের জন্য মাসে 2000 করে দিতে এখন ওর বেশ কষ্টই হচ্ছে। একদিন অনুকূলকে ডেকে কথাটা বলেই ফেললেন, অনুকূল, শোনো, আমার ব্যবসায় কিন্তু বড় মন্দা চলছে। সে আমি জানি। তা তো জানো, কিন্তু তোমাকে আমি আর কতদিন রাখতে পারবো জানি না। কিন্তু অথচ তোমার উপর আমার একটা মায়া পড়ে গেছে। আমাকে একটু ভাবতে দিন এই নিয়ে। কি নিয়ে? আপনার অবস্থার যদি কিছু উন্নতি করা যায়। সে কি তুমি ভেবে কিছু করতে পারবে? ব্যবসাটা তো আর ঠিক তোমার লাইনের ব্যাপার নয়। তবু দেখি না ভেবে কিছু করা যায় কি না। তা দেখো, কিন্তু সেরকম বুঝলে তোমাকে কিন্তু আমায় আবার ফেরত দিয়ে আসতে হবে। এই কথাটা আমি তোমায় আগে থেকে জানিয়ে রাখলাম। যে আগে। 2 মাস কেটে গেল। আজ আষাঢ় মাসের রবিবার। নিকুঞ্জবাবু বুঝতে পারছেন টেনে টুনে আর 2 মাস তিনি অনুকূলের ভাড়া দিতে পারবেন। তারপর তাকে মানুষ চাকরের খোঁজ করতে হবে। সত্যি বলতে কি, খোঁজ তিনি এখনই আরম্ভ করে দিয়েছেন। ব্যাপারটা তার মোটেই ভালো লাগছে না। তার উপর আবার সকাল থেকে বৃষ্টি, তাই মেজাজ আরও খারাপ। খবরের কাগজটা পাশে রেখে অনুকূলকে ডাকতে যাবেন এক পেয়ালা চায়ের জন্য, এমন সময় অনুকূল নিজেই এসে হাজির। কি অনুকূল, কি ব্যাপার? আগে একটা দুর্ঘটনা ঘটে গেছে। কি হয়েছে? নিবারণ বাবু জানলার ধারে দাঁড়িয়ে রবীন্দ্রনাথের একটা বর্ষার গান করছিলেন। এমন সময় কথার ভুল করে ফেলেন। আমি ঘর ঝাঁট দিচ্ছিলাম, বাধ্য হয়ে ওকে সংশোধন করতে হয়। তাতে উনি আমার ওপর খেপে গিয়ে আমাকে একটা চড় মারেন, ফলে আমাকে প্রতিশোধ নিতে হয়। প্রতিশোধ? আগে হ্যাঁ, একটা হাই ভোল্টেজ শক ওকে দিতে হয় ওর নাভিতে। হ্যাঁ, তার মানে? উনি আর বেঁচে নেই। অবশ্যই যেই সময় আমি শকটা দিই সেই সময় কাছেই একটা জোরে বাজ পড়েছিল। হ্যাঁ, আমি শুনেছিলাম। কাজেই মৃত্যুর আসল কারণটা কি সেটা আপনার বলার দরকার নেই। মানে কিন্তু আপনি চিন্তা করবেন না, এতে আপনার মঙ্গলই হবে। আর হলো তাই। এই ঘটনা 2 দিন পরেই উকিল ভাস্কর বোস নিকুঞ্জবাবুকে ফোন করে জানালেন যে নিবারণবাবু তাঁর সম্পত্তি উইল করে রেখে গিয়েছেন তার ভাইপোর নামে। সম্পত্তির পরিমাণ হল
11.5 লক্ষ টাকা। শুনছিলেন অনুকূল, গল্প পাঠে এবং নিকুঞ্জবাবুর ভূমিকায় দীপ, অনুকূল এবং সেজ কাকা মীর, সেলসম্যান এবং মনসুখানি সোমক, সঙ্গে অমর্ত্য অনিন্দ, আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড, প্রচার অলঙ্করণ গ্রিনিং ট্রি, পর্ব পরিচালনায় রাইট ব্রাদার্স থেকে অনির্বাণ ও অভিষেক, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। সানডে সাসপেন্সের আরও গল্প শুনতে আর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের মির্চি বাংলা ইউটিউব চ্যানেলে, ক্লিক করুন বেল আইকনে।